এইরকম একটা ম্যাগনেটিক পাওয়ারে চলে গেছেন। আকাশের সৌরজগতের সূর্য যেভাবে তার মহাজাগতিক ক্ষমতা দ্বারা ম্যাগনেটিক পাওয়ার দ্বারা মহাবিশ্বকে ঘোরাচ্ছে, ঠিক, এবং সে যার উপর আলো পড়ছে, সে চাঁদের উপর আলো পড়ার সাথে সাথে চাঁদ আলোকিত হচ্ছে, আলোটা চাঁদ সরাই নিয়ে সমুদ্রের জন্য আমাবস্যা হয়ে যাচ্ছে। ধন্যবাদ। ইনু সাহেবেরও একই অবস্থা। জাস্ট সরকার বলতে যাবো যে সে লোকগুলা চলে গেছে, টোটালটা সাজানো ছিল। আপনি এসে বসেছেন, নির্বাচন দিয়ে চলে গেছেন। আর এবার কি হয়েছে? অর্ধেক তো বললামই আওয়ামী লীগ আছে, তারপরে কি বায়তুল মালের খতিব পলাতক, বাংলাদেশের গভর্নর পলাতক, বিচারপতিরা পলাতক, 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া। এ কোন দেশ? আপনি সেই দেশে চট করে চাইতেছেন। আবার এই বেনজির বলেন, আজিজ সাহেব বলেন, বেনজির সাহেব বলে গেছে আমাদের 90% পুলিশ এখনো আওয়ামী লীগের। ছিলেন যে বাংলাদেশ সরকারের যে এখন যে অবস্থা, কাঠামোগত একেবারে একটা ভিত্তি অর্থে নাই, সাংবিধানিক ভিত্তি নাই, সেটি ঠিক করার আগে জরুরি নাকি নির্বাচনের একটা ডেট দেওয়া জরুরি? আর একটা কথা বলছেন যে এই সরকারের ভিতরে যারা আছেন তারা হয়তো অনেকেই এই অভ্যুত্থানের যে চেতনা সেটি ধারণ করে না। আমরা সরকারকে যে বিষয়গুলো বলি, যে কোনো ঘটনার জন্য দায় সরকারকে নিতে হয়, কিন্তু আপনাকে প্রথম বিবেচনায় নিতে হবে বাংলাদেশে বর্তমান যে সরকারটা আছে, বাংলাদেশ জন্মের পরে, পৃথিবীর আলাপ বাদ দিলাম, বাংলাদেশ জন্মের পরে এরকম সরকার আপনি বাংলাদেশে দেখছেন কি না? যে একটা সরকার যদি এরকম দুইটা ভাগ করি, এই পাশে হইলো পতিত সরকারের রাষ্ট্রপতি আর এই পাশে হইলো এনটি আওয়ামী লীগ একটা সরকার, এইটা জন্মের পরে দেখছেন আপনারা? দেখেন নাই। তো এই পিকুলিরিটি আপনাকে মাথায় নিতে হবে, যেটা নিয়ে কাজ করতেছে আজকে 11 মাস। 1 নম্বর। 2 নম্বর, আপনি কি দেখছেন আমাদের দেশে সেগুলো ঠিক করছে না কেন? ঠিক করবেন কিভাবে? আপনি যে কোঅপারেশন বললাম না একটু আগে, ইউনিট সরকারকে সবাই কোঅপারেট করতেছে, তাতে সে 11 মাসে তালমাতাল। এটাকে বলে কোন কোঅপারেশন? এক জায়গায় বিরোধিতা করে 15 বছর ক্ষমতায় থাকলো সে, আর আপনারা কোঅপারেশন করে তারা 11 মাস রাখতে পারতেছেন না। আপনাকে বুঝতে হবে এটা কোন কোঅপারেশন। আমার এই মিথ্যা বলার কিছু না, আমি যা বিশ্বাস করি আমি তাই বলছি। কারণ আপনি এটা দেখেন না যে ওই পাশে তো আওয়ামী লীগ রাষ্ট্রপ্রধান আর এই পাশে এনটি আওয়ামী লীগ বসে আছে, আপনি এটা কিভাবে মিলাবেন? 1। 2, আমাদের দেশে শাহাবুদ্দিন সাহেব টেক ওভার করছিল, আমাদের দেশে লতিফুর রহমান নির্বাচন করছে, ওই যে যেটাকে বলে তত্ত্বাবধায়ক সভার 3 মাস 6 মাসে নির্বাচন করে যেটা গেছে, তারা ছিল কোথায়? আসছিল জাস্ট সরকার বলতে যাবো যে সে লোকগুলা চলে গেছে, টোটালটা সাজানো ছিল। আপনি এসে বসেছেন, নির্বাচন দিয়ে চলে গেছেন। আর এবার কি হয়েছে? অর্ধেক তো বললামই আওয়ামী লীগ আছে, তারপরে কি বায়তুল মালের খতিব পলাতক, বাংলাদেশের গভর্নর পলাতক, বিচারপতিরা পলাতক, 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া। এ কোন দেশ? আপনি সেই দেশে চট করে চাইতেছেন। আবার এই বেনজির বলেন, আজিজ সাহেব বলেন, বেনজির সাহেব বলে গেছে আমাদের 90% পুলিশ এখনো আওয়ামী লীগের। প্রকাশ সেইগুলা। তা আপনি কি করবেন? 16 বছর যারা নিয়োগ দিচ্ছে সেই লোকগুলো আপনি কোথায় বদল করবেন? একতলাটা 2 তলায়, 2 তলাটা 7 তলায়, 7 তলাটা 9 তলায়, লোক তো সেই একই। কোথায় আছেন আপনি? আপনি তো সব কিছু কনসিডার করতে হবে। তারপরে আপনি বলেন, এই যে কত কনফিউজিং কথাবার্তা, কত কন্ট্রাডিক্টরি। আলী রিয়াজ বসছেন ঐক্যমত্যের ইয়েতে, উনিকে বিদেশি নাগরিক, এই বিতর্ক আছে। তো বিদেশি নাগরিক যখন চালাইতে পারবেন না, বিদেশি নাগরিকের আলোচনায় যাচ্ছেন কেন? ওয়াই আপনি যাচ্ছেন কেন? মেক ইউর সেলফ ডিটারমাইন্ড। আমি যাবো না। আপনি যদি ওইটাই মনে করেন তাহলে বিদেশি নাগরিক অধীনে যাচ্ছেন কেন? একদিকে বিদেশি নাগরিক বলতেছেন, আবার যাচ্ছেন। এইদিকে ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দলটা রাজনৈতিক, তারা এখানে বলতেছে অমুক 2 জন উপদেষ্টার এবং খলিলুর রহমান সাহেবের পদত্যাগ চাই। আবার লন্ডনে গিয়ে সেই খলিলুর রহমান তাদের যে মাথা, সবচেয়ে বড় মাথাটা, তাকে রিসিভ করে এবং সেটাকে অ্যাকসেপ্ট করতেছে, এন্ডোর্স করতেছেন। তাহলে আপনি কি করবেন? আপনি এটা সামাল দিবেন কিভাবে? এই সরকার আসার পর 200 আন্দোলন হয়েছে, এই সরকার আসার পর সরকারি কর্মচারী আন্দোলন হয়েছে। কোনো রাজনীতিবিদ মাঠে নেমে বলছে, এই মিয়া এত নির্বাচিত সরকার না, তোমরা কেন তাকে ডিস্টার্ব করছো? একটা নির্বাচন দেওয়ার জন্য সুযোগ দাও। আর তারা আসার পর যে আন্দোলনগুলো করছে, এটা তো এই সরকারের ক্রিয়েশন না, এটা তো আগের দাবি দেওয়া তাদের নিয়ে আসছে এই সরকারের সময়। আমরা কিন্তু কেউ বলি নাই যে ভাই তোমরা কেউ ডিস্টার্ব করো না, ওনাকে সুস্থ মস্ত কাজ করতে দাও, একটা নির্বাচন দিয়েছো, কেউ বলি নেই। আমরা মুখে আমরা যতই বলি, কোনো রাজনৈতিক দল এটা বলে নাই। হয়তো কি না হয়তো পরের কথা, দ্যাট উড হ্যাভ বিন এ পার্ট অফ কোঅপারেশন, সেটা আমরা দেখি নাই। তা আপনি সরকার কি করবেন? আপনারা ফুল টাইম টালমাটাল করতেছেন। বিচারপতি ভাই একটা কথা বলছে। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, আপনি বাংলাদেশের ক্ষমতার পালাবদল বহুত হয়েছে না? পালায় গেছে কে? এক শেখ হাসিনা। সংবিধানকে আপনাকে পারমিশন দেয় যে আপনি ক্ষমতা থেকে চলে যাবেন, আপনার সাংবিধানিক দায়িত্ব বুঝাই দিয়ে যেতে হবে আপনাকে। আপনি কোথায় গেছেন? সংবিধান তো ডাস্টবিনে ফেলে দিয়ে আপনি চলে গেছেন। আপনার সংবিধান তোমার ডাস্টবিনে, মুক্তিযুদ্ধের চেতনা সহ আপনি চলে গেছেন। আপনি এটা কি করবেন? আপনি সংবিধানের দায়িত্ব ছুঁইরা মেরে চলে গেছেন, এইটার কৈফিয়ত কি?
কাকে দায়িত্ব বুঝাই দিয়ে গেছেন? আপনি যে নির্বাচন চান, আমাকে দায়িত্বটা বুঝাই দিছে কে? আমাকে বসাইছে সংবিধান 106 দ্বারায় সুপ্রিম কোর্টের ব্যাখ্যা মোতাবেক। তারপরে দয়া করে উনি টাইম দিছেন যে আমি জুন 26-এর মধ্যে চলে যাব। সে টাইম দিতে বাধ্য না, কারণ তার ওই শর্তের ভিতরে টাইম নাই। আমি কতদিন মেয়াদ বলে দিছে? সুপ্রিম কোর্টের 106 দ্বারায় যে রেফারেন্স আসছে তাতে কি বলছে ওনার কাজ কি, উনি থাকবেন কতদিন? কিছুই বলেন নাই। উনি বলছেন যে আমি চলে যাব। আমি এখন মনে করি রাজনৈতিক দলের যে কাজগুলো, সাধারণ মানুষের কথা বলছে একটা, সংবিধান নিয়ে ভাবে না। পৃথিবীর কোনো দেশে সাধারণ লোক সংবিধান নিয়ে ভাবে না। সংবিধান নিয়ে কাজ করে লিমিটেড লোক, হাতে গোনা লোক সংবিধান নিয়ে কাজ করবে, তারপরে সেটা আপনি এক্সিকিউট করবেন। এই যে আপনি আজকে কতদিন ধরে চলতেছে, ইউনূস সাহেব একটা অথর্ব লোক, রাজনীতি বোঝেন না, কিচ্ছু বোঝেন না। রাজনীতির উদ্দেশ্য তো ক্ষমতায় যাওয়া, যারা ভোট চায় তারাও তো ক্ষমতায় যাবে। তারপরে ক্ষমতায় ইউনূস সাহেব চলেই গেছে। রাজনীতি বুঝেন না, উনি ক্ষমতায় গেছেন। আর আপনারা রাজনীতি বুঝেন, তারা তার কাছে নির্বাচন চাচ্ছেন যে নাকি বিদেশি লোক নিয়ে দেশ গঠন করতেছে। সেই বিদেশি লোক মানেন না, তার সাথে আলোচনায় গিয়ে বসতেছেন। মানে আমি ঠিক বুঝি না যে কোন পদের লোক, আমরা কোথায় আসি, এটা আপনার সমাধান কি করবেন? কঠিন পরিস্থিতি। আজকে এতদিন ধরে আলাপ আলোচনা করে ইম্যাচিউরড ইউনূস সাহেব, রাজনীতি বোঝেন না, এনজিও চালান। কিন্তু ম্যাচিউরড রাজনীতিবিদরা গিয়েও তো একটা ঐক্যমত্যে আসতে পারলেন না যে তাড়াতাড়ি এইগুলো সমাধান করে একটা নির্বাচনে আমরা যাই। এখন এই পরিস্থিতি এমন হইতেছে, সবাই যেভাবে ঐক্যমত্যে আসবে কিভাবে? ঐক্যমত্যে আসতে গেলে যে সিচুয়েশন হচ্ছে যে অনেক রাজনৈতিক দল যারা বিভিন্ন সময় ক্ষমতায় আসছে, তাদের ক্ষমতায় যাওয়ার পথটা রুদ্ধ করা হচ্ছে। ইয়েস, এই দায়টা কার? এই যে সামরিক শাসন দেশে আসছে দুইবার, 111 আসছে, তারপরে যে এই ইউনূস সরকার আসলো, এই দায়টা কার? সবাই আসার আগে তো রাজনীতিবিদরা ক্ষমতায় ছিল নাকি আমার বাবা ছিল? একটা বলবেন যে ওই যে ঐক্যমত্য হচ্ছে না, সবাই তো রাজনীতিবিদ। যদি এই মুহূর্তে বাংলাদেশের সব দাবি অনুযায়ী পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হয়, তাহলে তো বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এক, সংখ্যাগরিষ্ঠতা মানে বেশ ভালো বলেন। 2 নম্বর কথা হচ্ছে আওয়ামী লীগের যদি ভোট আপনি মিনিমাম ধরেন, একসময় তো 40 উপরেই গেছে তারা, এখন তো 25 বা 20% নিচে দেবেন না। তো তারা যদি কোনো একটা দলের আন্ডারে গিয়ে ঐক্যবদ্ধ হয়, তার মানে তার সিট পাচ্ছে 25% পারলে 75 জন, তার মানে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে না? সেইটার আনসার তো আমি দিব না। ইট শুড বি ডিসাইডেড বাই দ্য পলিটিশিয়ানস ওয়েদার দে ওয়ান্ট আওয়ামী লীগ অর নট। পিয়ার পদ্ধতি না আপনি বলবেন। এখন পিয়ার পদ্ধতি যেটা, পিয়ার পদ্ধতির সুবিধা অসুবিধা আছে। আমি ব্যক্তিগতভাবে যে আমি কিন্তু পিয়ার পদ্ধতি চাই না বা চাই এই মতে আমি নাই, কারণ আমি তো একজন আলোচক। আপনি পিয়ার পদ্ধতি মানে হচ্ছেই, এটা তো আমার বুঝাই বলার দরকার নাই, পিয়ার পদ্ধতিতে যে পরিমাণ ভোট পাবে ওই অত শতাংশ ভোট সিট পাবে। এখন মনে করেন 12 কোটি ভোটার, আমরা 50% ভোট হইল 6 কোটি। 6 কোটি ভোট হলে যদি 3 কোটি ভোট বিএনপি পেয়ে যায়, 150 সিট পাবে। হিসাব সহজ, 150 সিট পাবে, হিসাব সহজ। এখন 150 সিট সে পাবে। এখন যদি জামাত 80 লক্ষ ভোট পায়, 40টা সিট পাবে ফর এক্সাম্পল। এনসিপি যদি 60 লক্ষ ভোট পায়, 30টা সিট পাবে। এটার মানে হচ্ছে আপনি যদি পিয়ার পদ্ধতিতে যান, তাইলে কি হয়, সমস্ত রাজনৈতিক দল তার ওপিনিয়ন দেওয়ার জন্য সংসদের ভিতরে ঢুকতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটার ফলে আপনি বাইরে আন্দোলন কমাইতে পারেন, যে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে আছে, সুতরাং বাইরে আন্দোলন করবা না। 3 নম্বর হইল, এখানে যারা ভোট দেয় ভোটটা বিফলে যায় না, কারণ আমি ভোট দেওয়ার মানে হচ্ছেই আমি যে দলে ভোট দিলাম তার কেউ না কেউ প্রতিনিধি হিসাবে যাবে। এটা ধরেন আপনি মেরিট। আর ডিমেরিট যদি ধরেন, একটা দুর্বল সরকার হবে। বাট গভর্নমেন্ট যদি ট্রান্সপারেন্ট হন, রাজনীতিবিদরা সবাই যদি ট্রান্সপারেন্ট হন, সব পলিটিক্যাল লিডারের নেতারা যদি ট্রান্সপারেন্ট হন, এখানে বিরোধ হওয়ার কিছু নাই। কারণ হচ্ছেই রবি ঠাকুর আর নজরুল যখন একসাথে বসে, এখানে লড়াই হয় না। কিন্তু রাজ্জাকের সাথে রবি ঠাকুরের বসায় দেন, দেখবেন মারামারি হবে। না, আমি আসলে নিজেও এই পিয়ার পদ্ধতি, এটা সম্পর্কে আমি কনফিউজ, এটা ভালো হবে না মন্দ হবে না, মানে আমি ওইটা বলছি। হ্যাঁ, আমি এটা নিজেও কনফিউজড। 2 নম্বর হলো যে আমি যেটা দেখলাম যে আমাদের দেশের লোকগুলো সাধারণত খুব কনজারভেটিভ, ভীষণ রকম কনজারভেটিভ। তারা তাদের ট্রেডিশনের বাইরে নতুন কিছুতে সহজে যেতে চায় না। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের যে এই চুঙ্গা ফুকানো যে ইলেকশন, একটা নির্দিষ্ট প্রার্থীকে কেন্দ্র করে তাকেই ভোট দেবে এবং তাকেই এমপি বানাবে লোকজন। তো এর বাইরে পিয়ার পদ্ধতিতে গেলে দেখা গেল যে মানুষ শুধুমাত্র ধানের শীষে ভোট দিবে বা দাঁড়িপাল্লাতে ভোট দিবে, কিন্তু এমপি যে কে হবে ওটা ভোটাররা, ওই জায়গার ভোটাররা তারা পাচ্ছে না। তো এই জিনিসটা আমাদের দেশে লোকজন সহজে মেনে না নেওয়ার সম্ভাবনা 99%। আমি আমার ব্যক্তিগত রাজনীতির অভিজ্ঞতা থেকে দেখি, কেননা আমার কাছে যারা
আসছে বা আমার ভোট দিচ্ছে, আমার পিছনে যারা স্লোগান দিচ্ছে, তাদের সবারই আমার পিছনে একটা কনসিডারেশন থাকে, তারা আমার কাছে কিছু চায়। আমি যেমন তাকে কাছ থেকে ভোট চাই, সে আমার কাছে টিআর চায়, কাবিখা চায়, চাকরি চায়, আর অনেক কিছু চায়। তার ফলে আমাদের মধ্যে যে একটা মানে অ্যাডাপশন সম্পর্ক, সেই সম্পর্কটা প্রাথমিক স্তরটা পার করে সেটা ভোটারের সাথে পার্টির হয়ে যাচ্ছে। তো ওইটা জনপ্রিয় হতে অনেক সময় লাগবে, বা আদৌ সফল হবে কিনা, যদি সফল না হয় তাহলে নির্বাচনটা পিছিয়ে যাবে। এই গেল একটা। 2 নম্বর হলো যে পৃথিবীর যে সকল দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, যেমন আমেরিকাতে, ইউরোপের যে সকল দেশে, ভারতে, এখন যে সকল দেশের গণতন্ত্র সারা ওয়ার্ল্ডে মশহুর, খুব নাম করা, তো সেখানে তো এই পদ্ধতিটা আসলে বাস্তবায়িত নেই। তো যেখানে আপনার উৎকৃষ্ট উদাহরণ নেই, গণতন্ত্রের দ্য বেস্ট উদাহরণটা যেখানে নেই, এখানে যদি ইংল্যান্ডে যদি আসে এই পদ্ধতিটা চালু থাকতো, আমরা তো আসলে ট্রেডিশনালি আমাদের যে আমাদের সেই লগুলোর একটা ধারাবাহিকতা আছে। আমাদের কিন্তু কিন্তু আব্বাসীয় খলিফাদের আসেনি আমাদের দেশে, ওই অটোম্যান সাম্রাজ্যের আসেনি, কিংবা মুঘলদের যে মুঘল কোর্ট ছিল সেই মুঘল কোর্টের লটা আসেনি। আমরা সেই ল্যাটিন গ্রিক রোমান ইংলিশ সেখান থেকে সেই আমাদের এখানে যে লিগাল সিস্টেমটা চলে আসছে। আবার ট্রেডিশনালি দেখেন আমাদের যে রাজনীতিটা, আমরা ঘুরে ফিরে সেই ওয়েস্টমিনিস্টার যে ফরম্যাটটা, ওটাই কিন্তু আমরা চলে আসছি। এবং আমাদের যে ব্যুরোক্রেসিটা দেখেন, ঘুরে ফিরে সেই পাকিস্তানি ব্যুরোক্রেসিটা কিন্তু এখনও চলতেছে, মিলিটারি, সিভিল, ইভেন জুডিশিয়ারিতে। এবং এখন আমাদের যে কোর্টগুলো আছে, আমরা সেই লাহোর হাইকোর্ট বা এলাহাবাদ হাইকোর্টের একটা রেফারেন্স হিসেবে ব্যবহার করি। তো এত কিছু করার পরেও কিন্তু 200 বছরের একটা পুরনো আইনকেও আমরা কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন করতে পারতেছি না, বিকজ আমাদের ট্রেডিশনের বাইরে আমরা যেতে পারছি না। তো সেখানে এই পিআর পদ্ধতির যে বক্তব্য, এটা নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। যারা ছোট ছোট রাজনৈতিক দল তারা খুবই খুশি, তারা মনে করছে যে ঠিক আছে। কিন্তু এটাই তো এখন নির্বাচনের জন্য বড় ধরনের একটা মানে আলোচনার বা কেন্দ্রবিন্দু। এই জন্যই তো বিএনপি এখানে খুব ভীষণ রকম খেপে গেছে, যে এটা মূলত তাদের যে একটা বাড়াভার, সেই বাড়াভাতে ছাই দেওয়ার মতো একটা অবস্থা। এটা ভালো না মন্দ, এটা নিয়ে সামনে একটা সমস্যা দেখা দেবে। অ্যাজ এ হোল সব মিলিয়ে আমাদের যে সামনের যে নির্বাচনের যে ডেট আছে, টাইম ফ্রেম আছে, সব কিছুর মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে আর কি। এই রনি ভাই যদি বলেন যে ভাইকে তো একটা কথা বলছে যে ডক্টর ইউনূস বাধ্য না একেবারে নির্বাচনের ডেট দিতে। না, সেটা তো উনি প্রথমেই বলে দিয়েছেন। উনি যখন আসার পর উনি কিন্তু তখন বললেন যে আমাকে আপনারা এনেছেন, এক এয়ারপোর্টে বলেছেন, আমার কথা শুনতে হবে। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। এবং এখন পর্যন্ত দেখেন আমরা সবাই লাফালাফি করছি, কিন্তু উনি কিন্তু রেসপন্ড করছেন না। উনি খুব কম কথা বলছেন। এবং উনি সেই প্রথম দিন থেকে এসে যে কথাগুলো বলছেন, সেই কথার বাইরে আমরা কিন্তু তাকে নিতে পারিনি এখন পর্যন্ত। আমরা তাকে লন্ডন পর্যন্ত নিয়েছি। এখন আমরা বলছি যে অনেকে বলছে যে উনি তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে ইজ্জত রক্ষা করেছেন। আবার ওনার পক্ষে যারা লোকজন আছেন তারা বলছেন যে তারেক রহমান সাহেবের সাথে যদি ইনু সাহেব দেখা না করতেন তাহলে তারেক রহমান সাহেবের ইজ্জত থাকতো না। তো এগুলো নিয়ে বিতর্ক হচ্ছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো উনি একটা টু শব্দ করেন নাই। এটা কিন্তু চারটিখানি কথা নয়। এবং দ্বিতীয়ত হলো ওখানে যে ভাষাগুলো আসছে, তারেক রহমান সাহেব তাকে যখন জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, উনি কিন্তু খুব নির্লিপ্তভাবে বলছে এই যাচ্ছে। তারপরে আমার আম্মা আপনাকে সালাম দিয়েছেন, আচ্ছা তাকেও আমার সালাম দিয়েন। তাহলে এই যে বিএনপি যেভাবে বলে যে খুব পাত্তা ঠাত্তা দিয়েছে বা এত কিছু হচ্ছে, কিন্তু ওনার এই দুটো ল্যাঙ্গুয়েজ, তারেক রহমান সাহেব জিজ্ঞেস করছে আপনার শরীর কেমন, উনি বলছে যে এই যাচ্ছে। তারপরে আবার বললো যে আম্মা আপনাকে সালাম দিয়েছেন। তাতে বোঝা গেল যে তার যে সুপ্রিমেসিটা, সেই সুপ্রিমেসিটা তিনি কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছেন। 2 নম্বর হলো যে তিনি, তার ক্ষমতার একটা চৌম্বক শক্তি আছে। সেই চৌম্বক শক্তিটা শেখ হাসিনার মতোই, শেখ হাসিনার চাইতেও বেশি আমার কাছে মনে হচ্ছে। তিনি জাগার হাতে আশীর্বাদ দিচ্ছেন, যাকে ফু দিচ্ছেন সেই বিএনপি জামার সব লোকগুলো তার পিছিয়ে পিছিয়ে ঘোরাফেরা করছে। এখন তিনি যদি বলেন আজকে আমি নেতা বানালাম মাহফুজ সাহেবকে, সব লোক মাহফুজের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। তিনি যদি বলেন যে আজকে আমি তাসনিম জারাকে সেই দলনেতা বানালাম, বিএনপি সব লোক তাসনিম জারার কাছে ঘুরে বেড়াবে। আমি আজকে নাহিদকে দায়িত্ব দিলাম, সবাই নাহিদের কাছে যাচ্ছে। এখন উনি ওনার যে জাদুর কাঠিটা, ওনার এই জাদুর কাঠিটা উনি এটা রিভলভিং রেখেছেন। রিভলভিং রাখার পরে কখনো বদি আলম মজুমদার, কখনো আলী রিয়াজ সাহেব, তারপরে শেষে কখনো সরফরাজ সাহেব, কখনো নাহিদ,
কখনো সার্জিস, কখনো মাহফুজ, কখনো আসিফ নজরুল, মানে কখনো রেজওয়ানা, কখনো সেই আফিল সাহেব মানে আকিস সাহেবের ছেলে যে যাকে বাণিজ্য উপদেষ্টা বানানো হয়েছে, মানে উনি যার হাতেই এই জিনিসটা দিচ্ছেন, কখনো আলিমা মজুমদারের কাছে যে জিনিসটা দিচ্ছেন, সব মানুষ তার পিছনে পঙ্গপালের মতো পাওয়ারফুল ঘুরছে। হয়ে যাচ্ছে। না না, তার পিছনে সবাই ঘুরছে, কেউ প্রশ্ন করছে না। মানে রাজ্জাকি ভাই যেটা বললেন যে মূল ব্যাপার হলো গণতন্ত্রের মেন জিনিস হলো প্রশ্ন করা। এখন কেউ তো ওনার নেতৃত্বটাকে, ওনাকে তো দূরের কথা, উনি তো আকাশের চাঁদ। আপনি চিন্তা করেন ওনার একজন প্রেস সচিব, আপনি কি বাংলাদেশের ইতিহাসে এরকম পাওয়ারফুল প্রেস সচিব কখনো দেখেছেন? কখনো দেখেননি। আপনি কি কখনো দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন মিশনে এই বিভিন্ন প্রেস মিনিস্টার পাওয়ারফুল কিভাবে? পাওয়ারফুল মানে তিনি তো সব ব্যাপারে বক্তব্য দিচ্ছেন এবং সবাই তার বক্তব্য মেনে নিচ্ছেন। তিনি সরকারের মুখপাত্র, না, রাষ্ট্রের এটা তো মুখপাত্র। মানে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের কালচারটা ছিল না। ওয়ার্ল্ড ওয়াইড তো প্রেস সচিবরাই ব্রিফ করে সবসময়ের জন্য। না না না, মানে বাংলাদেশে প্রশ্ন উত্তর দেয় সরকারের পক্ষ থেকে। আমাদের অতীতে যারা প্রেস সচিব ছিলেন বাংলাদেশে যারা ছিলেন, আপনি তাদের সঙ্গে যদি তুলনা করেন, ধরেন নাইমুল ইসলাম খান সাহেব ছিলেন, জাওয়াদুর রহমান সাহেব ছিলেন, অনেক বড় বড় মানুষ ছিলেন। তো সে তুলনায় যিনি বর্তমানে আছেন, সব দিক থেকে হি ইজ মোর এনলাইটেন, মোর পাওয়ারফুল, মোর সে একদম গ্লিচারিং, মানে অসব রকম। তো মিডিয়ায় আসার কারণে মনে হচ্ছে আপনার কাছে এটা না, ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে মনে হয় ক্ষমতা উনি প্রদর্শন করেন না। মূল ব্যাপার হলো ক্ষমতা তো প্রদর্শন করতে হয় না। ক্ষমতা প্রদর্শন করাটা হলো একটা বাঘ যদি আপনার একটা কামড় দেয়, এটা তো বাঘের দুর্বলতা। আপনি বাঘ দেখে চিত হয়ে পড়ে যাবেন, আপনার ভয় থরথর করে কাঁপবেন। বাঘের ডাক তো দূরে কথা, দূর থেকে দেখার সঙ্গে সঙ্গে আপনার জ্ঞান হারা হয়ে যাবেন। এটা হলো ক্ষমতা। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি একটা উদাহরণ হিসেবে দিলাম, উনি যেখানেই চেয়েছেন, যেদিকে নজর দিয়েছেন, যার প্রতি আপনি চিন্তা করেন, সার্জিসের মতো একজন ইয়াং নেতা, তিনি হয়ে গেছেন জাতির নেতা, এবং সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে বিএনপির বড় বড় নেতা, জামাতের আমির থেকে শুরু করে সবাই সার্জিস সাহেবের সাথে দেখা করার জন্য, হাত মিলানোর জন্য দৌড়ে চলে যাচ্ছে সেখানে। আপনি এটা বাংলাদেশে কখনো দেখেছেন? তাহলে এর দেখা আপনি বোঝার চেষ্টা করেন। গণ অভ্যুত্থানে তো যদি বলি, গণ অভ্যুত্থানে তো এই সার্জিস, নাহিদ কিংবা আসিফরা তো গণ অভ্যুত্থানের মুখ হিসেবে বা ডিসপ্লে হিসেবে তারাই তো ছিল। না না না, অবশ্যই তারা ছিল, কিন্তু আমাদের দেশে তাদেরকে ডক্টর ইউনূস বানিয়েছে বলে মনে হয়নি আমার না কাছে। না, আমাদের কাছে মূল ব্যাপার হলো গণ অভ্যুত্থান বাংলাদেশে এর আগে বহুবার হয়েছে। আপনি যদি এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানের সফলতা দেখেন, তখনকার নেতাদের দেখেন আর এখনকার নেতাদের দেখেন, ডিফারেন্সটা কি? তখনকার নেতাদের সাথে রাষ্ট্র ক্ষমতাটা অ্যাডাপশন হয়নি, নেতারা গণ অভ্যুত্থান শেষ করে চলে গেছেন। আর এখন যে নেতারা আছেন, সেই নেতাদের সঙ্গে রাষ্ট্রের যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটার প্লাগ ইন হয়ে গেছে। ফলে প্লাগ ইন হয়ে যাওয়ার ফলে রাষ্ট্রের যে পাওয়ারটা তাদের কাছে চলে আসছে, এবং সেইভাবে কারেকশন হওয়ার জন্যই একটু বলছি যে একবার বিষয়টা হলো যে এরপরে আমাদের টাইম একেবারে শেষ, রেজ্জাকি ভাইয়ের কাছে এসে শেষ করব। আপনি বলছিলেন যে গণ অভ্যুত্থানে, 90-এর গণ অভ্যুত্থানে তো যারা অভ্যুত্থানের মুখ ছিলেন তার প্রত্যেকে এমপি হয়ে গেছেন। তারা এমপি না সবাই মানে খুব অল্প কয়েকজন এমপি হয়েছেন, খুব অল্প কয়েকজন এমপি। আমি তো ওই সময়টাতে, আপনারা ওই সময়টাতে, যার জন্য ওর সবই আমার মুখস্থ। মূল ব্যাপার হলো যে যারা এমপি হয়েছেন, ধরেন আমানুল্লাহ আমান হয়েছেন, ফজলুল হক মিলন হয়েছেন, যারা হয়েছেন, কারণ গণ অভ্যুত্থানের সাথে ছাত্রলীগ থেকে শুরু করে সবচেয়ে ধরেন সবচেয়ে বড় নেতা গণ অভ্যুত্থানের মধ্যে ছিলেন শফি আহমেদ সাহেব জাসদের। এই যে গ্র্যান্ড লিডার, সবার চেয়ে আমানুর লিডার ছিলেন, কিন্তু তার ক্ষমতা কেউ সার্জিস সাহেবের মতো ছিল বলেন? সে তো কত অবহেলায় মারা গেল, কি একটা অবস্থা হয়ে গেল। এর কারণটা কি? এই যে এইটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এইরকম একটা ম্যাগনেটিক পাওয়ারে চলে গেছেন। আকাশের সৌরজগতের সূর্য যেভাবে তার মহাজাগতিক ক্ষমতা দ্বারা, ম্যাগনেটিক পাওয়ার দ্বারা মহাবিশ্বকে ঘোরাচ্ছে, ঠিক, এবং সে যার উপর আলো পড়ছে, সে চাঁদের উপর আলো পড়ার সাথে সাথে চাঁদ আলোকিত হচ্ছে, আলোটা চাঁদ সরাই নিয়ে যাচ্ছে, আমাবস্যা হয়ে যাচ্ছে। ধন্যবাদ। ইউনূস সাহেবেরও একই অবস্থা, ওই পর্যায়ে আছে।